প্রিয় দর্শক, প্রথম আলোর নিউজরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি বায়েজিদ আহমেদ। নির্বাচিত খবরে আজ আমরা কথা বলবো ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান নিয়ে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। মনিরুল ইসলাম, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকে ঘিরে 6 দিনের যে রাষ্ট্রীয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে সেটি কিভাবে সম্পন্ন হবে যদি আপনি ছোট করে বিশ্লেষণ করেন। দেখুন, আয়াতুল্লাহ আলী খামেনি যিনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন, তিনি গত আগস্টে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যখন প্রথম দফা হামলা যখন শুরু হয়, যুদ্ধ শুরুতেই উনি নিহত হন। তারপর তার মরদেহ হচ্ছে গিয়ে একটা ব্যবস্থায় সংরক্ষিত রাখা হয়েছিল। এখন ইরান তার রাষ্ট্রীয় কর্মসূচির মাধ্যমে তার প্রয়াত সর্বোচ্চ নেতাকে শোক জানিয়ে তাকে হচ্ছে গিয়ে সমাহিত করা হবে। তো এই জন্য হচ্ছে কি ব্যাপক একটা আয়োজনের মধ্যে দিয়ে এটা করা হচ্ছে, যে 6 দিনের কর্মসূচি মোট। যে এখন এই মুহূর্তে যেটা প্রথম প্রকাশ্যে এলো যে ওনার মরদেহ, যে আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ এখন তেহরানের গ্র্যান্ড মুসাল্লা মসজিদ কমপ্লেক্সে আনা হয়েছে, যেখানে সাধারণত শুক্রবারের জুমার নামাজ হয় এবং হচ্ছে গিয়ে ঈদের নামাজ হয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হচ্ছে গিয়ে সম্মিলনটা ওখানে হয়। তো সেখানে এখন মরদেহটা আছে। তো আগামীকাল থেকে শুরু হবে মূল কর্মসূচি, যেটা কি হবে, তেহরানে শোক শোভাযাত্রা হবে। সেটা একটা জায়গায় না, কয়েকটা এলাকা করে, অনেক বড় এলাকা করে শোক শোভাযাত্রা হবে। সেটা হচ্ছে 2-3 দিন চলবে। তারপর মঙ্গলবার হচ্ছে গিয়ে তার মরদেহটাকে নেওয়া হবে হচ্ছে গিয়ে কুমনগরীতে। কুমনগরী তাদের হচ্ছে পবিত্র নগরী হিসেবে স্বীকৃত, এবং ইরানের যে ধর্মীয় নেতারা আসেন তারা মূলত কুমনগরীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, কুমনগরীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে আসেন। তো কুমনগরীতে সেদিন রাখা হবে। তারপর যে মরদেহটা হচ্ছে গিয়ে নেওয়া হবে ইরাকের নাজাফ এবং কারবালায়, 2 জায়গায় কিন্তু হচ্ছে গিয়ে শোক কর্মসূচি আছে, শোক শোভাযাত্রা হবে। আপনি জানেন যে কারবালা হচ্ছে গিয়ে শিয়াদের, ইরান তো শিয়া প্রধান দেশ, কারবালায় কিন্তু শিয়াদের হচ্ছে গিয়ে অন্যতম তীর্থস্থান, যেখানে বলা হয় যে ইমাম হোসেন যেখানে মারা গিয়েছিলেন। এখানে ইসলামের যারা শিয়াদের যারা হচ্ছে প্রথম ইমাম হিসেবে যাকে মানেন, যে ইসলামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওইখানে হচ্ছে ওনার কবরটা কিন্তু কারবালায়। তো ওনার ওই শোকটা ও ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির শোক শোভাযাত্রা কারবালায় হবে। নাজাফও হচ্ছে গিয়ে শিয়াদের কাছে একটা পবিত্র নগরী হিসেবে স্বীকৃত, সেখানে হবে। সেখান থেকে মরদেহ তেহরানে ফিরিয়ে আনা হবে 9 তারিখে। 9 তারিখে আনার পর এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে খামেনির জন্মস্থান, যেটা মাশহাদ শহর। সেখানে জানাজার পর, মানে শেষ জানাজার পর তাকে মাশহাদে দাফন করা হবে। এই পর্যন্ত হচ্ছে গিয়ে যে কর্মসূচিগুলি আমরা জানতে পেরেছি। গণমাধ্যমে যে খবর এসেছে তাতে জানা যাচ্ছে যে চীন এবং রাশিয়া থেকে শুরু করে প্রভাবশালী বড় দেশ এবং বন্ধুপ্রতিম ইরানের যে বন্ধুপ্রতিম দেশ আছে সেই দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা অংশ নেবেন। তো প্রশ্ন হচ্ছে যে এই ফিউনারাল যে প্রোগ্রামটা এত ব্যাপক আয়োজনে হচ্ছে, এই আয়োজনে নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা? না, নিরাপত্তার কোনো ঘাটতি দেখছি না। বলছি, ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু ইন্টারনাল তাদের নিজস্ব যেই 2 লক্ষের বেশি মানুষ তেহরানে যাওয়া হয়ে তারা মনে করছে সেই নিরাপত্তার ব্যাপক বন্দোবস্ত আছে। এর বাইরে বিদেশি রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানই বেশ কয়েকজন আসছেন বলে, পাকিস্তান থেকে যাচ্ছেন, আর্মেনিয়া থেকে যাচ্ছেন, জর্জিয়া থেকে যাচ্ছেন, এগুলি সরকারও রাষ্ট্রপ্রধান হচ্ছে গিয়ে যোগ দেবেন। এর বাইরে প্রায় 90 দেশের হচ্ছে গিয়ে সরকারি প্রতিনিধি দল, সের মধ্যে বাংলাদেশ আছে, যেমন বাংলাদেশের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে, ভারতের একটা প্রতিনিধি দল অংশ নিচ্ছে, বিভিন্ন দেশে এইভাবে হচ্ছে গিয়ে প্রতিনিধি দল পাঠাচ্ছে এই শোক জানাতে। তো এই ক্ষেত্রে নিরাপত্তার হচ্ছে একটা ব্যাপক বন্দোবস্ত কিন্তু এখানে আছে। যদিও আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত জানি না যে মুস্তফা খামেনি, যে খামেনির হচ্ছে গিয়ে ছেলে, যিনি এখন ইরানের সর্বোচ্চ নেতা, তিনি অংশ নেবেন কি না, এই বিষয়টা এখন স্পষ্ট না, কারণ এটা এখন হচ্ছে গিয়ে সিদ্ধান্তটা জানানো হয়নি। মুনির ভাই, আমি সহ অগণিত পাঠকের আগ্রহের যে জায়গা সেটা হচ্ছে যে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি তিনি মারা যান। তার মরদেহটা এই যুদ্ধের মধ্যে কোথায় রাখা ছিল? এই যুদ্ধের মধ্যে ঠিক কোথায় রাখা ছিল সেই বিষয়টা কিন্তু হচ্ছে কি স্পষ্ট করে হচ্ছে গিয়ে বলা হয়নি। কোনো একটা সুরক্ষিত জায়গায় রাখা ছিল, সেটা এই প্রথম প্রকাশ্যে দেখা গেল। ইরান কিন্তু প্রকাশ করেনি যে মরদেহটা কোথায় রাখা ছিল এবং কেমন করে রাখা হয়েছিল, সেটা ওটা হয়তো ওটা নিরাপত্তার স্বার্থেই কিন্তু এটা প্রকাশ করেনি, ইরান কিন্তু জানায়নি কখনো। আর আপনি যেটা বললেন একটু আগে, যে এই যে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার বার্ষিকী এবং হচ্ছে ইরানের হচ্ছে এটা আয়োজন, এর মধ্যে দিয়ে কিন্তু একটা প্রতীকী অর্থে এই আয়োজনের ব্যাপকতার মধ্যে দিয়ে এবং বিপুল সংখ্যক রাষ্ট্রের প্রতিনিধিদের এক জায়গায় আনার মধ্যে দিয়ে কিন্তু ইরান একটা বার্তা দিতে চাইছে বলে মনে হচ্ছে, যে যুক্তরাষ্ট্রকে, যে যাদের সঙ্গে তারা যুদ্ধে আছে, এখন অবশ্য সংলাপেও আছে, যে
ইরান হচ্ছে গিয়ে কোনো চাপে মাথা নত করবে না, এটা একটা বার্তা কিন্তু দিতে চাইছে ইরান। গণমাধ্যমে আরেকটি খবর এসেছে যে ইরান চাইছে তাদের দেশের মানুষের সর্বোচ্চ পার্টিসিপেশন, তাতে করে দেখানো যায় বিশ্ববাসীকে যে আমাদের এই শোকের সময় প্রয়াত সর্বোচ্চ নেতার যেই জানাজা এবং দাফন প্রক্রিয়ায় দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং তাদের যে দৃঢ়চেতা ইউনিটি, দেশাত্মবোধ এবং জাতীয়তাবাদ, সেটা প্রমাণের একটা সুযোগ। মানে আপনি দেখুন যে ইরানের মধ্যে তো, ইরান যখন এই যুদ্ধটা শুরু হয়েছিল তার আগে ইরানে আমরা কি দেখছিলাম, ইরানের মানুষের মধ্যে বিক্ষোভ দেখছিলাম, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, তার আগে থেকে ডিসেম্বর থেকে কিন্তু বিক্ষোভ হচ্ছিল। তার মানে ইরানের মধ্যে এক ধরনের বিভাজন যেটা আমরা দেখছিলাম তখন থেকেই। যুদ্ধ শুরুর পর কিন্তু সেটা আমরা ওভাবে দেখছি না। এখন ইরানের যে সরকার ক্ষমতাসীনরা, তারা দেখাতে চাইবে যে এই যুদ্ধের মধ্যে দিয়ে বা এখন ইরানের মানুষ হচ্ছে ঐক্যবদ্ধ আছে এবং তাদের সঙ্গে আছে, এটা দেখানোর একটা সুযোগ তাদের জন্য কাছে এসেছে এবং তারা সেটা দেখাতে চাইছে এবং দেখাতে চাইবেও। এপ্রিলে ইসলামাবাদে যখন আলোচনা চলছিল তখন ইরানের যে প্রতিনিধি দল, বিশেষ করে দেশটির পার্লামেন্টের স্পিকার, তাকে সহ অন্যান্য প্রতিনিধিদেরকে হত্যার একটা ষড়যন্ত্র চলছিল, এই খবরটি দিয়েছে মার্কিন গণমাধ্যম। এই সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, এটা হচ্ছে যুদ্ধ শুরুর পর, যুদ্ধ ফেব্রুয়ারিতে প্রথম হামলাটা হলো, হামলার পরে যুদ্ধ 28 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে কি এপ্রিলের শুরুতে, এপ্রিলের 10 তারিখে হচ্ছে ইয়েতে বসলো, যে ইসলামাবাদের যে আলোচনাটা হলো, এই আলোচনাটা হতে যুদ্ধবিরতির পর আলোচনাটা হলো। সেই আলোচনাতে ইরানের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন যে স্পিকার বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি, দুজন ছিলেন। তো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমস, যেটি প্রভাবশালী সংবাদপত্র, একই সঙ্গে জানিয়েছে যে ওই সময়টাতে ইসরায়েল এদেরকে হত্যার একটা ষড়যন্ত্র করেছিল, যে ইরানের যে নেতারা যারা আলোচনায় অংশ নিচ্ছিলেন। তো এটাই যে গোয়েন্দা সূত্রে জানা গেছে যে আমেরিকান গোয়েন্দারা এই সন্দেহটা করেছিলেন, পাকাপোক্ত একটা সন্দেহ তাদের ছিল। সেই জন্য তারা ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে অন্য যে মিত্র দেশগুলো আছে ওদের মাধ্যমে ইরানকে তারা সতর্কবার্তাও পাঠিয়েছিলেন যে এই যে এরকম একটা ষড়যন্ত্র হচ্ছে, মানে ইসরায়েল এরকম একটা ষড়যন্ত্র করছে। তার মানে এই ষড়যন্ত্রটা পাকিস্তানের মাটিতেই তারা করতে চাচ্ছিল। যেহেতু বৈঠকটা হচ্ছে পাকিস্তানেই হচ্ছে কি হামলাটার হত্যা ষড়যন্ত্রটা হয়েছিল। আর কোনো ক্লু পাওয়া গেছে যে কিভাবে তাদেরকে ইনফর্ম করা হলো, কোন প্রক্রিয়ায় তাদেরকে হত্যার ষড়যন্ত্র চলছিল? এরপরে ডিটেল কিন্তু কিছু জানা যায়নি, ডিটেল কিন্তু প্রকাশও করেনি। যেটা জানা হয়েছিল যে আমেরিকান গোয়েন্দারা এটা হচ্ছে তাদের কাছে কিছু ক্লু ছিল যে হচ্ছে ইসরায়েল এই ধরনের একটা পরিকল্পনা ষড়যন্ত্র করছে এবং তাদের ওই সময় যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যে আলোচনা একটা চলছে, আলোচনাটাকে টিকিয়ে রাখা দরকার, সেক্ষেত্রে তারা ইরানকে কিন্তু এই সতর্ক বার্তাটা দিয়েছিল। এখন আপনি বলতে পারেন যে পাকিস্তানে হয়েছিল, এবং আপনি খেয়াল করলে দেখবেন পাকিস্তানে এপ্রিলের শুরুতে বৈঠকটা কিন্তু পাকিস্তানে হয়েছিল এবং তারপর দ্বিতীয় দফা বৈঠকটা কিন্তু ইসলামাবাদেই হওয়ার কথা ছিল এবং পাকিস্তানের প্রস্তুতি ছিল, কিন্তু ইরান পরে কিন্তু আলোচনাটা হয়নি, কারণ ওইখানে কেউ বৈঠক হয়নি। তারপরে আমরা দেখলাম যে জুনে এসে বৈঠকটা হলো হচ্ছে সুইজারল্যান্ডে বৈঠকটা হয়েছিল। মানে পাকিস্তানে ইসলামাবাদে প্রস্তুত থাকার পরেও ওই বৈঠকটা হয়নি। হয়তো বা এটা একটা প্রভাব থাকতে পারে যে পাকিস্তানে ওই ঝুঁকিটা হয়তো ছিল, যে কারণে পরবর্তী বৈঠকটা কিন্তু পাকিস্তানে হয়নি। ইরানের স্পিকারকে হত্যার যে ষড়যন্ত্র, যেটা আমেরিকা জানতে পারলো, তাদের এই জানার যে ভিত্তিটা কি? জানার ভিত্তিটা তো এইভাবে প্রকাশ করছে না, তারা হচ্ছে গোয়েন্দা তথ্য। এখানে হচ্ছে গোয়েন্দাদের মধ্যে হচ্ছে গিয়ে যেটা গণমাধ্যমে এসেছে, যে গোয়েন্দারা এই বিষয়ে কনভিন্সড হয়েছিলেন, তারা যে তথ্য পেয়েছেন সেই তথ্যের আগাম তথ্যের মধ্যে এটা ছিল যে ইসরায়েল এরকম একটা ষড়যন্ত্র করছে, সেইটা তথ্য জাস্ট একটা গোয়েন্দা তথ্য, এর বাইরে হচ্ছে গিয়ে ভিত্তিটা তো প্রকাশ করেনি। এখন যদি আমরা জানতে চাই যে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনার কোন পর্যায়ে আছে? দেখুন, শান্তি আলোচনাতে প্রথমে এপ্রিলে বৈঠক ছিল ইসলামাবাদে, তারপরে সুইজারল্যান্ডের দুই পক্ষের মধ্যে হচ্ছে শীর্ষ পর্যায়ে বৈঠক হলো, তারপরে কাতারে গত 2 দিন আগে কাতারে দোহায় কারিগরি পর্যায়ের বৈঠক হলো। বৈঠকটা আলোচনাটা এগুচ্ছে, কিন্তু আলোচনাটা হচ্ছে গিয়ে একটা যে চুক্তি, যে এই আলোচনার মধ্যে যে একটা চুক্তি হওয়ার কথা, চূড়ান্ত চুক্তি, সেই চুক্তির পথে অগ্রগতি খুব বেশি দৃশ্যমান না। এখনও হরমুজ নিয়ে যে সংকটটা ছিল, যে বিভাজনটা ছিল, যে মতভেদটা ছিল, সেটা এখনও আছে। হরমুজ প্রণালী কীভাবে চলবে, ইরান চাইছে যে হরমুজ প্রণালী এখন তার নিয়ন্ত্রণে চলবে, যুক্তরাষ্ট্র চাইছে আগের মতো উন্মুক্ত থাকবে। এই বিষয়টা সুরাহা হয় নাই। ইরানের জব্দ করা সম্পদ কতটুকু ফেরত পাবে, কতটুকু ফেরত পাবে না,
ইরানের উপর নিষেধাজ্ঞা উঠছে, বাকি নিষেধাজ্ঞাগুলো কী হবে এই আসলে ফয়সালা কিন্তু এখনো হয়নি। তো যেহেতু এখনো ইরানের ডেলিগেটরা যারা ছিলেন তারা হচ্ছে গিয়ে এই মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতার যে শেষকৃত্য, যে জানাজা এবং দাফনের যে প্রক্রিয়া, রাষ্ট্রীয় যে আয়োজন, এই আয়োজনের মধ্যে তারা কোনো আলোচনায় অংশ নিচ্ছে না, যে কারণে আলোচনাটা আপাতত 9 তারিখের আগে আর সেখানে কোনো নতুন কোনো কিছু যুক্ত হচ্ছে না। 9 তারিখে যখন আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন হবে, তারপরেও তাদের 40 দিনের শোক আছে ইরানের, 40 দিন ব্যাপী, কিন্তু আলোচনাটা ধারণা করা হচ্ছে 9 তারিখের পরে আবার নতুন করে তারা আবার আলোচনায় বসবেন, তখন হচ্ছে কিছু অগ্রগতি হয়তো দেখা যেতে পারে। মনিরুল ইসলাম, বিশ্লেষণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম প্রথম আলোর অনলাইনের ডেপুটি হেড মনিরুল ইসলামের সঙ্গে। আমরা আলাপ করছিলাম ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং দাফনকে কেন্দ্র করে 6 দিনের যে রাষ্ট্রীয় প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে সেটি নিয়ে। নির্বাচিত খবর আজ এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো সহকর্মীকে নিয়ে হাজির হব। সবার জন্য শুভকামনা।